তবে কি মণিপুরে মুখ পুরল কেন্দ্রীয় সরকারের? সম্মানীয় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে কোনোভাবেই মণিপুরের সঙ্গে অন্য কোনো রাজ্যের তুলনা করা উচিত নয়, এবং এ নিয়ে একটা কড়া বার্তা সুপ্রিম কোর্ট দিল। ফলে এই যে একটা তুলনা, গতকালই একটা অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে মণিপুরের সঙ্গে বাংলা কেন কোনো রাজ্যের তুলনা চলতে পারে না, সেই কথা গতকালের একটা অনুষ্ঠানে বলেছিলাম। সেই অনুষ্ঠানটায় পরিষ্কার কথা বলা হয়েছিল এই অনুষ্ঠানে, সে কথাই যেন সুপ্রিম কোর্ট আবার প্রতিধ্বনিত করলো। সাংবাদিক হিসেবে এটা ভালো লাগলো, এবং তার চেয়েও ভালো লাগলো যে সাধারণ যে যুক্তি জ্ঞান, সেই জন্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি DY চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পরিষ্কার বললেন মণিপুরে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার সাথে তার সাফ কথা, এমন ঘটনা দেশের অন্য প্রান্তে ঘটছে এই অজুহাতে মণিপুরের ঘটনার দায় এড়ানো যায় না। অর্থাৎ বিজেপি যে স্ট্র্যাটেজিটা ছিল যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের সাথে তুলনা করে ওখানেও নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে মণিপুরেও যা ওখানকার বিষয়টা তাই সব কিছুকে এক করে দেওয়া, মানে 13 আর 13.5-র মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যকে মুছে দেওয়া, তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট একটা পরিষ্কার রায় দিলেন, এবং এই অভূতপূর্ব পরিস্থিতি শব্দটা ব্যবহার করলো। এখন প্রশ্নটা এই জায়গা থেকে একটা জায়গায় আসছে, তাহলে বিজেপি যে রাজনীতিটাকে নিয়ে খেলার চেষ্টা করছিল, মণিপুর নিয়ে বিজেপির আজকে মুখ দেখানোর জায়গাটা খুব কম আছে, কেননা সেখানে বিজেপি শাসনে ল অ্যান্ড অর্ডার, যেটা প্রাথমিক জায়গা, সেই ল অ্যান্ড অর্ডারের ভয়ঙ্কর অবনমন ঘটেছে। 2, মণিপুরে আজকে মহিলাদের সুরক্ষাটা একটা বড় ইস্যু হয়ে গেছে। 3, ভারতবর্ষের ডেমোক্রেসির মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা, সেই ধারণাটাকেও একভাবে বিজেপি শাসনে মণিপুরে আক্রান্ত হয়ে গেছে। সেখানে কুকি বনাম নাগাদের একটা অনন্ত সংঘর্ষ, কুকি বনাম মেইতের একটা অনন্ত সংঘর্ষ চলছে, বিভিন্ন জনগোষ্ঠী সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ছে। আবার এখান থেকে একটা নতুন ধারণাও উঠে আসছে। আপনি ভাবুন, এর আগে কখনো মণিপুর থাংজাম মনোরমার ঘটনার সময় আলোড়ন হয়েছিল, এত আলোড়ন কি মণিপুরকে নিয়ে হয়েছে? মণিপুরের রাজনীতি, মণিপুরের জনজীবনকে নিয়ে হয়েছে? তার মানে কি গোটা ভারতবর্ষ বা ইন্ডিয়া একভাবে মণিপুরকে খুঁজছে? আমি ইন্ডিয়া জোটের কথা বলছি না, ভারতবর্ষ বলতে শুধু একটা জোট বোঝায় না, আমি বলছি গোটা ইন্ডিয়ার মিডিয়া থেকে আরম্ভ করে সামাজিক সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষজন, তারা কিন্তু মণিপুর নিয়ে তাদের বক্তব্যগুলোকে প্রখরতার সাথে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ মণিপুরকে খোঁজা হচ্ছে, ন্যাশনাল লাইমলাইটে মণিপুর আস্তে আস্তে উঠে আসছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মানেই যে একটা তার মানে বঞ্চনার যে একটা অতীত ইতিহাস ছিল, সে রাজ্য সম্পর্কে শুধু মিলিটেন্সি ছাড়া সে রাজ্যের খোঁজ আমরা রাখবো না, তার বিকল্পে কিন্তু একটা অন্য ভাষাও মণিপুরকে ধরে তৈরি হচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্টে যে কথাটা উঠে এসছে, যে কথাটা এখানকার মিডিয়া বারবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা মালদা ইকুয়াল টু মণিপুরে যে তত্ত্ব আনার চেষ্টা করছিল, যে মালদায় যেটা ঘটনা ঘটেছে সেটা অবশ্যই চরম লজ্জার, কিন্তু মণিপুরের সাথে তার কোনো তুলনা হয় না। কেন মণিপুরে প্রায় 63,000 লোক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী রিলিফ ক্যাম্পে বসবাস করছেন। মণিপুরে ল অ্যান্ড অর্ডারটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেটা বর্ণনা করা যাচ্ছে না। এই কয়েকদিন আগেই দেখছিলাম মণিপুরে বাচ্চা ছেলেমেয়েরা যারা আজকে রিলিফ ক্যাম্প থেকে স্কুলে এসছে, সেই সব ছেলেমেয়েদের বলা হয়েছে তোমাদের প্রিয় বিষয় নিয়ে একটা ছবি আঁকো, তারা কিন্তু বন্দুকের ছবি আঁকছে। এর আগে কাশ্মীরের বাচ্চা ছেলেরা আঁকছিল কালো রঙের সূর্য, যেটাকে PTSD বলে, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। এখন মণিপুরের ছেলেমেয়েরা কেন বন্দুকের ছবি আঁকছে? তারা এই কথা বলছে পরিষ্কার যে অমানবিক বিষয় তারা দেখেছে, যেভাবে তাদের বাড়ি জ্বালানো হয়েছে, কুকি মেয়েতে সমস্ত শিশুরাই, অনেক শিশুই আঁকছে, যেভাবে তাদের বাড়ি জ্বালানো হয়েছে, তারা বন্দুক শিখতে চায় এবং যারা তাদের বাড়ি জ্বালিয়েছিল তাদেরকে শাস্তি দিতে চায়। তার মানে দেখো কি একটা ভয়ঙ্কর পজিশনে মণিপুর আমাদের নিয়ে গেছে, যেখানে শিশুরা কোনো আনন্দের ছবি আঁকছে না, ফুটবলের ছবি আঁকছে না, ফুলের ছবি আঁকছে না, ফলের ছবি আঁকছে না, আকাশে চলমান মেঘের ছবি আঁকছে না, মণিপুরের পাহাড়ের স্নিগ্ধ ঝর্ণার ছবি আঁকছে না, তারা আঁকছে বন্দুকের ছবি। সুতরাং এখান থেকে একটা পরিষ্কার বিষয় প্রতীয়মান হয়ে ওঠে বা জল করতে থাকে যে মণিপুর এক বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে কিন্তু রাজনীতিকে অনেক
অনেক দায়িত্বশীল জায়গা থেকে একটা ভূমিকা পালন করতে হবে। যেভাবে মণিপুর জোট যেভাবে ইন্ডিয়া জোট মণিপুরে গেছিল, সেখান থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছিল যে মণিপুর আজকে শুধু একটা রাজনৈতিক ইস্যুর নাম নয়, মণিপুর আজকে কিন্তু পরিষ্কার একটা অন্য বার্তা দিচ্ছে। আর এই বার্তাটাকে ঢেকে দেওয়ার জন্যেই বিজেপি বারবার পশ্চিমবঙ্গের সাথে মণিপুর, কখনো বিহারের সাথে মণিপুরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই গুলিয়ে দেওয়াটার ওপর কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একটা বিরাট ধাক্কা বিজেপি খেলো। এখান থেকে কিন্তু এটাও পরিষ্কার হয়ে গেল যে নাগরিক সমাজের একটা অংশ, বড় অংশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একটা বড় অংশ কিন্তু মালদা ইকুয়াল টু মণিপুর তত্ত্ব নিয়ে এক সময় খুব লাফালাফি, মানে তাদের মধ্যে ব্যাপারটা জনপ্রিয় হয়েছিল, কিন্তু তারা একটা তলিয়ে দেখেননি। মালদায় যে ব্যাপারটা ঘটেছে সেটা ল অ্যান্ড অর্ডারের একটা খুব ভয়ঙ্কর জায়গা, যে জায়গা থেকে সম্মানী জাস্টিস চন্দ্রচূড় বলেছেন যে দিল্লিতে নির্ভয়ার যে ঘটনা ঘটেছিল সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মণিপুর একটা সামগ্রিক ক্যালকুলেটেড টেরর। এই ক্যালকুলেটেড টেররের বিষয়টা দেখতে হবে। মালদাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলছি না, কিন্তু সেটা কোনো ক্যালকুলেটেড টেররের অংশ নয়। কিন্তু মণিপুরে যেটা ঘটেছে সেটা একটা ক্যালকুলেটেড টেররের অংশ, যেখানে ল অ্যান্ড অর্ডারটা ব্যর্থ হয়ে যাচ্ছে। এক জায়গায় ল অ্যান্ড অর্ডার, মালদায় ল অ্যান্ড অর্ডার রক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের একটা ব্যর্থতা আছে একটা ক্ষেত্রে, মালদার কোনো একটা অঞ্চলে, কিন্তু গোটা মণিপুর জুড়েই রাজ্য সরকারটাই নেই। কয়েকদিন আগে এরকম কথাই প্রায় বলেছিলেন বামপন্থীদের যে প্রতিনিধি দল মণিপুর ঘুরে এসেছিল। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে একটা বিরাট প্রশ্ন আজকে মণিপুর তুলে দিয়েছে। সেই প্রশ্নটা কি? মণিপুর আমাদের সামনে একটা জায়গা তুলে ধরতে চাইছে। সেই জায়গাটা হলো যে আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা কোন দিকে যাবে। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় উঠে আসছে। দুই, মণিপুর আজকে আরেকটা প্রশ্নও তুলে দিয়েছে যে মণিপুরে যে এই ঘটনাগুলো ঘটলো, শিশুরা যে বন্দুকের ছবি আঁকলো, এর বিরুদ্ধে ব্যবস্থাটা কি নিতে হবে। তিন, যেটা সবচেয়ে বড় প্রশ্ন আজকে মণিপুর তুলে ধরছে, সেটা হলো গোটা ভারতবর্ষ একটা সুস্থ রাজনীতি চাইছে। সুস্থ রাজনীতি মানেই যে মার্ক্সবাদ, ইনকলাব জিন্দাবাদ, কালকে বিপ্লব হয়ে যাবে দেশ জুড়ে, তা নয়। সুস্থ রাজনীতি মানে কি, যেখানে অন্তত আমার মতামতটা প্রকাশ করা যাবে, আমি ভয়ে থাকবো না যে আমি যদি কোনো একটা মতামত প্রকাশ করি সঙ্গে সঙ্গে আমাকে জেলে পড়া হবে। দুই, যেখানে ধর্ম আর রাজনীতি নিয়ে কে কী খাবেন, কে কী পড়বেন তার উপরে হস্তক্ষেপ চলবে না ধর্মীয় জায়গা থেকে। সুতরাং মণিপুরের ঘটনা থেকে কয়েকটা জিনিস উঠে আসছে। প্রথম যে বিষয়টা উঠে আসছে যে এই মুহূর্তে ইন্ডিয়া একটা পলিটিক্যাল চেঞ্জ চাইছে, এমন একটা পলিটিক্যাল চেঞ্জ যে ধর্ম জাতপাত নিয়ে প্রথম কথা বলবে না। দুই, সে এমন একটা পলিটিক্যাল চেঞ্জ চাইছে যেখানে মানুষের অধিকারগুলো উঠে আসবে। এই অধিকার উঠে আসা মানেই অধিকার উঠে আসার কথা বলা মানেই কালকে সবাই ইনকালাব জিন্দাবাদ বলবে, গোটা দেশ জুড়ে লাল পতাকা উঠবে, এমন ব্যাপারটা নয়। এই অধিকার উঠে আসা মানে আমি অন্তত আমার মত প্রকাশের জায়গাটা প্রকাশ করতে ভয় পাবো না। তিন, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে সেই বিষয়টাও কিন্তু আজকে মণিপুর থেকে উঠে আসছে। যে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটা সরকারের মূল কাজ কি হবে, সে কি জাতিদাঙ্গায় উৎসাহিত করবে, নাকি সে এমন একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ভেতর দিয়ে একটা নতুন সমাজের দিকে মানুষ যেতে পারে, গরিব মানুষের উন্নতি হতে পারে। এটা আজকে রাজনীতির ফোকাস হয়ে উঠছে, এবং এই ফোকাসটাই দেখবেন আজকে ইন্ডিয়া জোটের ভেতর দিয়ে উঠে আসছে। ইন্ডিয়া জোট নিয়ে আমরা বেশি কথা বলি না, আসল কথাগুলো বলি না। এর আগে জেপি নাড্ডা বলেছিলেন, নাড্ডা সাহেব কি বলেছিলেন, নাড্ডা সাহেব বলেছিলেন যে ভারতবর্ষের পর থেকে আঞ্চলিক দলগুলো থাকবে না। অদ্ভুত না? তারপরে দেখা গেল এই ইন্ডিয়া জোটের যে কমন মিনিমাম প্রোগ্রাম, সেখানে কিন্তু সবচেয়ে বেশি জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা পেল যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আজ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং তারপরে যেটা পেল অনেক বেশি গুরুত্ব, সেটা হচ্ছে মণিপুরের দিকে তাকানো। আমরা বলেছিলাম না, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সম্পর্কে আমাদের একটা অদ্ভুত ধরনের ভুলে থাকা আছে। আমরা ওই সব রাজ্যগুলোকে শুধু সন্ত্রাসবাদের জায়গা থেকে দেখি, কিন্তু আজকে যখন ইন্ডিয়া জোট প্রবলভাবে মণিপুরে যাচ্ছে, তারা যখন প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আমন্ত্রণ জানাচ্ছে, জনগণের সাথে কথা বলছে, তখন ইন্ডিয়া বা ভারতবর্ষ বলতে মণিপুরের মানুষও এটা বোঝার অন্তত একটা জায়গা পাচ্ছেন যে গোটা দেশ তাদের শুধু জাতি দাঙ্গার জায়গা থেকে দেখছে না, গোটা দেশ তাদের সাথেও রাত জাগছে এই ভয়ঙ্কর অস্থির পরিবেশ থেকে বেরোনোর জন্যে। আজকে একটা অদ্ভুত জায়গায় চলে আসছে। সেটা হলো কি, যে আপনারা যদি একটু ভালো করে দেখেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আজকে আঘাতপ্রাপ্ত হচ্ছে কোন জায়গা থেকে, তা কয়েক বছরের মধ্যে সেই ব্যাপারটাও আজকে উঠে আসবে, আপনি দেখবেন। সেটা হচ্ছে যে আজকে
উত্তর ভারতে যে দলের গ্রিপ বেশি ভারতবর্ষের রাষ্ট্র শেষ পরিচালনা করে। অনেকদিন আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ উত্তরপ্রদেশ। কেন? উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি সিট আছে, 81টা আসন সংসদের। কেন এই সিটের রসায়নটা? ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে রাজ্যের যত জনসংখ্যা সেই জনসংখ্যা অনুযায়ী সিটটা তৈরি করা হবে, মানে সিট পাবে একটা রাজ্য। তাহলে দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে জনসংখ্যার একটা প্লাবন ঘটে গেছে, এবং এই প্লাবন অনুযায়ী 2026 সালে যদি আসনগুলোকে পুনর্বণ্টিত করা হয় জনগণনার নিরিখে, তাহলে দেখা যাবে উত্তরপ্রদেশের 91 জন, উত্তরপ্রদেশ থেকে এবার 91 জন এমপি আসবে, বিহার থেকে 50 জন এমপি আসবে, বাংলা থেকে 2 জন এমপি কমবে। ফলে দক্ষিণ ভারতীয় নেতারা এটা নিয়ে প্রশ্ন গিয়ে করছেন যে শুধু জনসংখ্যার জায়গা থেকে কি আসন সংখ্যাকে নির্দিষ্ট করা হবে? তাহলে একটা রাজ্যে যদি খুব ভালো কাজ করে, সে যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে, সেখানে যদি নারী শিক্ষার প্রসার হয়ে থাকে, সেই রাজ্যের সংখ্যা মানে সেই রাজ্যের আসন সংখ্যা কমে যাবে। সেই রাজ্যটা সেই অর্থে সংসদীয় পলিটিক্সের পাটিগণিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না। এই প্রশ্নটা কিন্তু আজকে গভীরভাবে উঠে আসছে। এখন আপনি বলুন এই প্রশ্নটা মণিপুরের ক্ষেত্রে কেন করছি? আমি এই জন্য করছি যে উত্তরপ্রদেশ যতটা ইম্পর্টেন্ট হয় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, মণিপুর কিন্তু সেই অর্থে হয় না। মণিপুরের দিকে আমরা চোখ বন্ধ করে থাকি, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে ইন্ডিয়া জোট, এর একটার সাথে আরেকটার কোনো মিল নেই। একটা ন্যায় বিচারের জায়গা আর একটা মানে পিওর রাজনীতির জায়গা, দু জায়গাতেই কিন্তু আজ মণিপুর নিয়ে মানুষ কথা বলতে চাইছে তীব্রভাবে। সুপ্রিম কোর্ট যেভাবে মণিপুরের মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাটাকে অভূতপূর্ব আখ্যা দিয়েছেন, সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি যে ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সটা এনেছিল, যে মণিপুরের সাথে অন্য রাজ্যগুলোর তুলনা করে আসল ইস্যুটা কেন মণিপুর বার্ন হলো, এই মুহূর্তে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে কিভাবে আটকানো যাবে, তার চেয়েও বড় কথা এই রকম একটা রাজনীতি, যে রাজনীতি মানুষের জাতে ধর্মে বিভেদ লাগায়, তার থেকে কীভাবে মানুষ বেরোবে, সেই সমস্ত প্রশ্নগুলোর উপর বুলডোজার চালিয়ে সেই প্রশ্নগুলোকে যখন প্লেন ল্যান্ড করে দিতে চাইছিল, সেই সময় কিন্তু মণিপুর এক অন্য আওয়াজ, সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা অন্য আওয়াজ উঠে এলো, যে আওয়াজ ভারতীয় গণতন্ত্রের ভিতকে আমার মনে হয় শক্তিশালী করবে। এবং বিরোধী জোট যদি ইন্ডিয়া যদি মণিপুরের ঘটনাটাকে নিয়ে আরও বেশি ফোকাস হতে পারে, তাহলে রাজনীতির ময়দানে ও ভারতীয় গণতন্ত্রের অন্য একটা চেহারা, অন্য একটা রূপ, অন্য একটা বিষয় উঠে আসবে, যে বিষয়টা বলবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতবর্ষের সাধনার আদি কথা। যেখানে মণিপুরের পাশেই উত্তরপ্রদেশ থাকবে, উত্তরপ্রদেশের পাশেই নাগাল্যান্ড থাকবে, নাগাল্যান্ডের পাশেই কাশ্মীর থাকবে, এবং যতটা পারা যায় সব মত সব পথের শুভ উপাদানগুলোকে নিয়ে ভারতবর্ষ এগোবে। সে সংকীর্ণ কোনো ধর্মভিত্তিক রাজনীতির পলিটিক্সের মধ্যে দমবন্ধ হয়ে মরবে না। এটাই হলো বোধহয় মণিপুর থেকে উঠে আসা প্রকৃত আওয়াজ, যে আওয়াজকে আজকে সুপ্রিম কোর্টও গভীরভাবে তুলে ধরলেন। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে বলি, শেষ করার আগে একটাই কথা বলে যাই, যে এই যে প্রচারটা হচ্ছিল, যে প্রচার, যেখানে আমি বারবার বলেছি যে পশ্চিমবঙ্গকে বারবার গোটা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা হচ্ছিল, তার মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের সমস্যা নেই, প্রবল সমস্যা আছে, কিন্তু গোটা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন করে রাখা, এবং গোটা ভারতবর্ষের যদি কোনো ক্ষত ভয়ঙ্করভাবে থাকে, যে ক্ষতের সাথে পশ্চিমবঙ্গের হয়তো মিল নেই বা মিল থাকলেও অল্প আছে, সেই জায়গাটাকে তুলে ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ভয়ঙ্কর একটা ডিপ্রেশনের কন্ডিশন তৈরি করা, এটাকেও, এর বিরুদ্ধেও কিন্তু একভাবে সুপ্রিম কোর্টের রায় থেকে যে নির্যাস উঠে এলো, সেই নির্যাসও পরিষ্কার বলল আমাদের এই কোদালকে কোদাল হিসেবে দেখতে হবে, বেড়ালকে বেড়াল হিসেবে দেখতে হবে। এর মানে কিন্তু এই নয় যে মালদার ঘটনাটাকে আমি জাস্টিফাই করলাম। মালদার ঘটনা অবশ্যই নিন্দনীয়, কিন্তু মণিপুর চরম এক ভয়ঙ্কর জায়গা, যেখানে দাঁড়িয়ে মনে হয় এ কোন সকাল যা রাতের চেয়েও ভয়ঙ্কর। এই বলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে কথামুখের অনুষ্ঠান অবশ্যই তোমরা জানাবে, এবং কথামুখ ভালো লাগলে হাতটা বাড়িয়ে দেবে, আরও বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসা চাই, আরও বেশি করে জয়েন করবে। যদি ভালো লাগে থ্যাঙ্কস জানাবে। এই বলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা।